ঘটনাটা না ঘটালে কিন্তু আপনি অনেক কিছু যোগ বিয়োগ করতে আপনার একটু কঠিন হতো। ফলে মার্কিনীরা এই সরকার থাকবে না, এই ইউনুস গভর্নমেন্ট থাকবে না, একে উপড়ে ফেলা হবে। এবং ইউনুসের সারা পৃথিবীতে এমন এনকোয়ারি শুরু হবে, ও কোথায় কি করেছে না করেছে এগুলো আস্তে 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 শোনেন, পতন যখন হবে তখন একটু ভয়ঙ্কর লেভেলের হবে। কারণ তারা যা করেছে 5ই অগস্ট পর থেকে এখন পর্যন্ত সেটা ভয়ঙ্কর। সোভিয়েত, তারপরে ইন্দো অ্যান্ড মার্কিন, এই তিনটা শক্তি কিন্তু এখন খুবই একসাথে একই বলয়ে আছে। অর্থাৎ তারা নীতিগতভাবে একটা জিনিস নিশ্চিত হয়েছে যে এই যে বাংলাদেশের জঙ্গি সরকারটা আছে, এইটা একটা ভয়ঙ্কর বিস্ফোরা এবং এইটাকে রিমুভ করতে হবে। ইউনুসের তো এই দেশ নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই। হাসনাত, সার্জিস এদের কথাবার্তা যখন শোনে মানুষের ভেতরে আগুন জ্বলতে থাকে, এবং এই আগুনটা এমন একটা অবস্থাতে যে আমরা ভাবি যে এদেরকে কয় টুকরা করবে, কয় টুকরা না। আমার মনে হয় এদেরকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার পরেও মানুষ আফসোস করবে যে ঠিকভাবে মারতে পারলাম না। এদের পরিবার থেকে শুরু করে এদের 14 গোষ্ঠীকে মানে বাংলাদেশের মানুষ ছিঁড়ে খুঁড়ে মারবে। মানে আমি আপনাকে এতটুকু বলে রাখতে পারি, এদের উপরে সাধারণ মানুষের এত রাগ, শুধু আপনি অপেক্ষা করেন। এই যে জঙ্গিবাদ বাংলাদেশে মাথাচাড়া দিয়েছে, যারা জঙ্গিবাদ বিরোধী রাষ্ট্ররা আছে বিভিন্ন দেশে সারা পৃথিবীর, তারা এটা বুঝতে পেরেছে যে ওই যে হিরোশিমাতে বোমা ফালানোর পরে এটা আমরা কি করলাম। তো দেখা যাচ্ছে যে একবারে ভয়ঙ্কর জায়গাতে এই দেশকে, এবং এখানে অনেকগুলো দেশ এমন ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যেই দেশের সাথে আবার ইন্টার রিলেটেড ভাবে পশ্চিমাদের যথেষ্ট শক্তির ব্যাপার স্যাপার আছে, তাদের ব্যালেন্সের ব্যাপার স্যাপার আছে। ফলে আমি কি তাহলে এটা বোঝানোর চেষ্টা করলাম যে মাননীয় প্রধানমন্ত্রীকে এইভাবে দেশে আনা বা এইভাবে আবার বাংলাদেশ আওয়ামী লীগ না, ব্যাপারটা হচ্ছে খুবই ন্যাচারাল ওয়েতেই হবে, কিন্তু সাধারণ মানুষ যেভাবে ভাবে কাজটা ওইভাবে হয় না। আসলে আমাদেরকে দেখতে হবে যে আমেরিকার পজিশন কি। পরিষ্কার ভাবে আমেরিকার তুলসী গ্যাবার্ড যা বলার বলে দিয়েছে। আপনি বাংলাদেশের ইতিহাসে যেই রাষ্ট্রটিকে তলাবিহীন ঝুড়ি বলেছিল কিসিঞ্জার, আজকে তাদের প্রধান একজন নিরাপত্তা প্রধান, গোয়েন্দা প্রধান, তিনি আজকে এসে ইন্টারভিউর ভিতরে একটা বড় অংশ বাংলাদেশকে নিয়ে বলছেন, এবং তিনি যা বলেছেন এটা হচ্ছে এমন যে বাংলাদেশ জঙ্গিবাদের দিকে প্রবলভাবে ধাবিত হয়েছে। আর কিছু যারা বুদ্ধিমান তারা বুঝে ফেলবে আমেরিকার অবস্থানটা কি। এখনো পর্যন্ত ইউরোপিয়ান ইউনিয়ন অর্থাৎ আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে ইউরোপিয়ান ইউনিয়নের একটা বড় ধরনের ক্ল্যাশ আপনি দেখতে পাচ্ছেন। অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়ন এই ঘাটতারামি আচরণটা করবে, এবং ইউনুসেরও একটা বড় হয়তোবা মানে সে শক্তি এখান থেকে নেওয়ার চেষ্টা করবে। বাংলাদেশ এন্ড অফ দ্য ডেতে কাগজে কলমে সার্বভৌম রাষ্ট্রই, তার জনগণ সিদ্ধান্ত নেবে, এবং জনগণ যাতে সিদ্ধান্ত নিতে পারে এবং এইভাবে কয়েকটা গুন্ডা মাস্তান পরিবেষ্টিত হয়ে বাংলাদেশ যাতে না চলতে পারে, অনেকগুলো রাষ্ট্র এটা নিয়ে কাজ করছে। ফলে আমরা প্রশ্নে ফেরত যাই, তুলসী গ্যাবার্ড যা বলেছে এইটার ভেতরে আপনি লিটারালি দেখার থেকেও আপনি ইঙ্গিতগুলো লক্ষ্য করবেন। অর্থাৎ বাংলাদেশ কি এটা উনি বলে দিয়েছেন অলরেডি, এবং বাংলাদেশের ব্যাপারে যারা যারা চিন্তা করছে তাদেরকেও আপনি দেখতে পেয়েছেন 16ই মার্চ 17ই মার্চের যে বৈঠকগুলো হয়েছে সেখানে। বাংলাদেশের তরফ থেকে যেই প্রতিবাদটা গেছে এই দখলদার বাহিনী থেকে, সেটা শেয়ার দিয়েছে কে? ফ্রান্স এমবেসি। আচ্ছা, ফ্রান্স এমবেসি বাংলাদেশ সরকারের একটা রিজয়েন্ডার শেয়ার দিবে এই কেরানি শফিকের বা ইউনুসের, এটা আমার কাছে অবিশ্বাস্য। এটা আনপ্রেসিডেন্টেড একটা ঘটনা। অন্তত পক্ষে আমার এই বয়সে এসে বাংলাদেশ কেন্দ্রিক ডিপ্লোম্যাসি আমি এখন পর্যন্ত যা দেখেছি, এইটা আমার কাছে খুবই আনপ্রেসিডেন্টেড। যেইটা আমি লক্ষ্য করতাম পিটার হাস থাকাকালীন সময় তারা এটা করতো। আপনি মানে অপরাধী তার পায়ের চিহ্ন ফেলে যায়। আপনি জানেন যে যে ডিপ্লোম্যাটটার সাথে আমি এই যে সেন্ট্রাল লন্ডনের মিটিংটা কথা বলেছি, উনার কিন্তু বাংলাদেশের, ধরেন বাংলাদেশে কি হলো না হলো সেটা তাদের অন্য জায়গাতে কনসার্নের ব্যাপার, মৌলবাদের দিক থেকে ইন্টারেস্টের জায়গা, কিন্তু বঙ্গবন্ধুর বাড়ি অ্যাটাক করা, মুক্তিযুদ্ধকে
অ্যাটাক করা, এগুলো ওনার আসার কথা ছিল না, কিন্তু আমি তাকে দেখলাম যে দ্যাট ম্যান ওয়াজ সো সরি। এগুলো দেখে সে বলেছে যে এই বাড়িতে আমি নিজে গেছি, এই বাড়িতে আমার সিগনেচারও আছে ওই খাতার মধ্যে, এবং এটা একটা ভয়ঙ্কর ব্যাপার যে তোমাদের দেশে বলে যে পলিটিক্যাল ক্ল্যাশ হতে পারে, পলিটিক্যাল ক্ল্যাশ হবে, কিন্তু তোমাদের দেশে একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে মানে একটা অংশ এই ইতিহাসকেও রেসপেক্ট করে না, তারা কাউকেই রেসপেক্ট করে না, অর্থাৎ তাদের অনুসরণীয় কোনো ব্যক্তিত্ব নাই, এই জন্য তারা আইডেন্টিটি লেস, আইডেন্টিটি ক্রাইসিসে ভোগে। আমি একটা লম্বা আলোচনা করেছি, আমার ধারণা যারা বোঝার তারা বুঝবে। এক ভদ্রলোক আপনার লিখেছেন জর্জ সরোজ সবকিছু করছে, হি ইজ রাইট। যে ভদ্রলোক লিখছেন তাহাজুল ইসলাম, তিনি সঠিক কথা লিখেছে। জর্জ সরোসের ছেলে এই যে অ্যালেক্স সরোস, এই লোকটি একটা হিউজ পরিমাণ ফান্ডিং এখানে করেছে। এখানে মাথায় রাখতে হবে একক ব্যক্তি এখানে জড়িত না, এবং আমার সোর্স আমাকে পরিষ্কারভাবে একটা কথা বলেছে, সেটা হচ্ছে 2023 সালের এপ্রিলের পরে মাহফুজ, আসিফ, নাহিদ এই তিনজন দোহাতে যায়, দোহা থেকে তারা মুভ করে হচ্ছে পাকিস্তানের করাচিতে। এবং আমাকে আরেকটা তথ্য দিয়েছে যেটা আমি ফার্দার এনকোয়ারি করছি বলে আসলে আমি এটা নিয়ে লেখালেখি করিনি। তার দাবি মতে আজমি যে আছে, এই যে গোলাম আজমের ছেলে আজমি, আজমি কিন্তু পুরোটা সময় যে বলা হচ্ছে যে সে বন্দী ছিল, এইটা উনি আমার কাছে ডিনাই করেন। উনি বলে যে নো, ইটস নট ট্রু। আজমি একটা লম্বা সময় বাইরে ছিল, একটা সময় সে করাচিতে ছিল। তার কিছু আমাকে শেষ কিছু সোর্স কিছু ইনফরমেশন দিয়েছে, আমি এটা ভেরিফাই করছি, ওইটা নিয়ে আমি কথাবার্তা এখন বলবো না। তো আমি এখন যতটুকু বলেছি ধরে নিতে হবে এটা একটা ইনফরমেশনই, আমি ফর্মালি কিছু বলিনি। তুলসী গাবার্ড ইন্ডিয়াতে এসে যা বলেছে, যারা বোঝার তারা ঠিকই বুঝেছে বলে স্টেটমেন্ট দিয়েছে বলে ফ্রান্স এম্বাসিডার শেয়ার দিয়েছে। অনেকে এটা ইগনোর করবে, অনেকে আজকে বলতে শুনেছি আরেক লোককে যে তুলসী নাকি ধান্দাবাজ, এই সেই হাবিজাবি নানান ধরনের কথাবার্তা বলে থাকে। কি হতে পারে তার এই বক্তব্যের রিপারকেশন কি হতে পারে, এটার রেজাল্ট কি হতে পারে, যাই হোক সেসব বিষয়ে আমি যাচ্ছি না। শুধু আমার কথা যেটা হচ্ছে সিম্পল অ্যাজ দ্যাট, যে এই পশ্চিমা শক্তির নিজেদের ভেতরে একটা ঝামেলা তৈরি হয়েছে, অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়ন একটা সাইডে, মার্কিন শক্তি, ইন্দো প্যাসিফিক এবং হচ্ছে সোভিয়েত, প্রত্যেকটাই আপনার নজর রাখতে হবে। চায়না ব্যবসা বোঝে। এর মধ্যে একটা জরুরি বিষয় আপনাকে বলে রাখা ভালো, যে একটা চুক্তি, দুইটা চুক্তির ব্যাপারে আমেরিকা একটা দীর্ঘ সময় ট্রাই করেছিল। এই যে গ্যারি পিটার্স নামে মনে হয় ভদ্রলোকের নাম, গ্যারি নামে এক ভদ্রলোক এসেছে, দেখা করেছে আপনার ডেমোক্র্যাট কংগ্রেসম্যান। দুটো চুক্তি নিয়ে আলোচনা হয়েছে, একটা হচ্ছে জিসৌমিয়া আমেরিকা থেকে অস্ত্র চুক্তি, আরেকটা সংক্ষেপে এটাকে কি বলে আমি ভুলে গেছি। ওই চুক্তিটা আমি আপনাকে একটু দেখে বলি, আমার মনে হয় ওইটা একটু ইম্পর্টেন্ট। এই দুটা চুক্তি সাইন করার জন্য আওয়ামী লীগের পেছনে অনেকবার ঘোরা হয়েছে, অনেকবার এই চুক্তিটা নিয়ে কথাবার্তা বলা হয়েছে, কিন্তু আওয়ামী লীগ এই চুক্তিটা করেনি। হ্যাঁ, এই একটা চুক্তি যেটা হচ্ছে সেটা হচ্ছে GSMIA, ঠিক আছে, এটাকে আমরা জিসোমিয়া বলি। আরেকটা চুক্তি হচ্ছে ওই চুক্তিটা হলো ACSA, ঠিক আছে। এই ACSA চুক্তিটা হচ্ছে আপনার অ্যাকুইজিশন এন্ড ক্রস সার্ভিস এগ্রিমেন্ট। এই চুক্তিটার মজার ব্যাপার হচ্ছে যে বাংলাদেশ এবং মার্কিনীদের মধ্যে একটা চুক্তি। এই দুই দেশই তাদের যুদ্ধ সময় ছাড়াও যে কোনো সময় আপনার ওই বিমানগুলো এখানে নামতে পারবে, পেট্রোল নিতে পারবে, যে কোনো সময় ফুয়েল নিতে পারবে, এই ধরনের একটা ব্যাপার। তো বাংলাদেশ কি কখনো যুদ্ধ করতে আমেরিকাতে যাবে? বা কাউকে ধরা যাক যে হন্ডুরাসকে আক্রমণ করতে যাচ্ছে বাংলাদেশ, নিকারাগুয়া, এটা মানে আমেরিকাতে তাদের নামতে হচ্ছে বাংলাদেশের যুদ্ধ বিমানের। আপনি এগুলো কল্পনা করতে পারেন? সো বাংলাদেশ এই চুক্তি কেন করতে যাবে, তাই না? মানে এমন একটা অসম চুক্তি যেটা বাংলাদেশের কোনো দরকারই নেই ওই চুক্তি করার, কিন্তু আমেরিকার দরকার আছে। আমেরিকা যে কোনো সময় বাংলাদেশে নামতে পারবে, আমেরিকার বিমান যে কোনো সময় সে ফুয়েল নিতে পারবে, যে কোনো সময় সে আমাদের আকাশ সীমা ব্যবহার করতে পারবে, এই ধরনের একটা চুক্তি। বাংলাদেশ যদি ধরেন
ধরেন ব্যাপারটা যদি এমন হয় যে কোনো সময় বাংলাদেশের যুদ্ধ বিমান আমেরিকা ব্যবহার করতে পারবে, এটা আপনি চিন্তা করতে তো আপনার অনেক করে হাসবেন, বাকিটা তো আপনি চিন্তাও করতে পারবেন না কার সাথে যুদ্ধ। ফলে এই জিনিসটা একটু মাথা রাখতে হবে যে সেনা প্রধানের সাথে দেখা করেছে। আর এই GSACSA এবং GSMIA এই দুইটা চুক্তি পার্বত্য চট্টগ্রামের আপনার কুকিচিন এবং আপনার সেন্ট মার্টিন, আপনি এই তিনটার দিকে নজর রাখবেন। আর ডিপ সিতে পিটার হাসদের কোম্পানি কি করছে সেটার দিকেও আপনি নজর রাখবেন। বাংলাদেশটা যে আসলে কিভাবে কাজ করছে, কিভাবে এটাকে একটা মানে গরিবের ওয়াইফ সবাই ভাবি, কি যেন একটা কথা বলা আছে না, আমাদের অবস্থা এমন হয়েছে যে যে যেমনে পারছে। কারণ ওদের দরকার ছিল ইউনুসকে এখানে না বসালে অনেকগুলো জিনিস তারা করতে পারছিল না, করছে তারা। আমি আপনাকে একটা মিনিটস দিতে পারি যে এই ভ্রমণের কি কি হবে সেইখানে, সেটার একটা ইন্টেল আমার কাছে আছে। সেখানে আমি আপনাকে বলতে পারি ওইখানে যাওয়ার পর আপনি হয়তো বা জানবেন যে চায়না কিন্তু একটা বিমানই পাঠিয়ে দিচ্ছে, একদম প্লেন পাঠিয়ে দিচ্ছে, পাঠাবে 26 তারিখে পাঠাবে, ওরাই পাঠাবে, ওদের প্লেনে করেই যাবে। এখন আপনাকে বুঝতে হবে যে চায়নার এই হঠাৎ করে এই তোয়াজের কারণটা কি হয়েছে না হয়েছে কেমন। এর মধ্যে আমি আপনাকে একটু ওইটা আমি বলার আগে আমি সামনে যেহেতু ওইটা আমার কাছে ইন্টেলটা আছে আমি একটু বলি, ঠিক আছে? গ্যারি পিটার্স যে আপনার এখানে এসেছে, সেখানে তার সাথে কারা কারা এসেছে সেটা আমি আপনাকে একটু বলি। অস্ত্র ক্রয় সংক্রান্ত সংসদীয় কমিটির চেয়ারম্যান, তার নেতৃত্বে 4 সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকা বিমানবন্দরে অবতরণ করেন। সেটা কবে করেন? সেটা হচ্ছে 17ই মার্চ। EK586 নামে একটি নাম্বার এমিরেটস এর একটা ফ্লাইটে অবতরণ করে। তারা ওয়েস্টিন হোটেলে চেক ইন করে সন্ধ্যা 6টায়। সেখানে ছিলেন গ্যারি পিটার্স, পাসপোর্ট নাম্বার Y00231370, মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটর এবং যুক্তরাষ্ট্রের অস্ত্র ক্রয় সংক্রান্ত সংসদীয় কমিটির চেয়ারম্যান। অ্যালিসন এলিজাবেথ গ্রিন, সে মিস এলিজাবেথ, সেখানে তারও পাসপোর্ট নাম্বার আছে, এটা বলতে যাচ্ছি না, জাস্ট একজনেরটা বললাম। মিস্টার আলী ইয়াদ ইয়াকুব, মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটরের সফর সঙ্গী, এর আগের জন্য সফর সঙ্গী। আর আরেকজন আছে সারি মেজা কিউটন, মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটরের সফর সঙ্গী। তারা 19শে মার্চে ওয়েস্টার্ন হোটেল থেকে বাইর হয়ে ঢাকা বিমানবন্দর 1:40 থাই এয়ারওয়েজ হয়ে তারা চলে যাবে। আপনাকে আরেকটা যেটা বলা যেতে পারে সেটা হচ্ছে আমার কাছে ইন্টেলটা আছে, ওই যেটা হয় আর কি, ওই পুরো হোল রেকর্ডটা আছে যে আসলে আলটিমেটলি কি হতে যাচ্ছে না যে হতে যাচ্ছে, ওইটা আছে। সেটা বলি, সরি একটা সেকেন্ড, যে সেখানে কি কি করবে। আচ্ছা, সেটা হলো ইউনুস ডিপার্ট করবে হচ্ছে 26 মার্চ রাতে, স্পেশাল ফ্লাইট হাইনান টু বেইজিং। সে আপনার হাইনান প্রদেশে যাবে এবং বেইজিং এ যাবে। আফটার ভিজিট সে 30 তারিখে ব্যাক পারে বলে ধারণা করা হচ্ছে। সে থাইল্যান্ডে যেতে পারে বলে একটা কনফারেন্স আছে, সেখানে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে 3 এবং 4 এপ্রিল। হ্যাঁ, সেইখানে PM নরেন্দ্র মোদীর সাথে তার একটা দেখা হতে পারে বলে আমার সোর্স আমাকে জানাচ্ছে। কেমন? আমার কাছে একটা হোল ছিল, আমি এটা খুঁজে পাচ্ছি না, আসলে এটা পাওয়া যাবে। আমি আপনাকে শুধু একটা কথা বলি, আমার ইউনুস বেইজিং এ কি করবে, চায়নাতে গিয়ে কি করবে, সেটার একটা হোল চার্ট আমার কাছে আছে। এখানে মূলত চায়না যেটা করার চেষ্টা করছে, চায়না এখানে ব্যবসা বাণিজ্য যেটা 5ই অগস্টের আগে ছিল, এইটাকে তারা ফার্দার পার্সু করার চেষ্টা করছে এবং এটাকে তারা আরো বৃদ্ধি করবার চেষ্টা করছে। চায়না বাংলাদেশে মূলত ব্যবসা বাণিজ্যটাই করছে, তাদের ওইখানে গোয়েন্দা তৎপরতা আছে, চাইনিজ গোয়েন্দাদের তৎপরতা বাংলাদেশে আছে, কিন্তু সেটা খুব বেশি আকারে না। তাদের মূলত জায়গাটা হচ্ছে ভারতের সাথে তাদের একটা দ্বন্দ্ব আছে, আপনি জানেন।
তিস্তা প্রকল্পে তাদের একটা প্ল্যান আছে। তিস্তা প্রকল্প আপনি জানেন যে ভারতের সাথে বাংলাদেশের এই জিনিসটা নিয়ে ডিসপিউট আছে। চায়না এটাকে ফার্দার পার্সিউ করতে চাচ্ছে এবং গত সরকারের সময় তারা এটা করতে চেয়েছে, বাংলাদেশ গভর্নমেন্ট এটার ব্যাপারে হোল্ড করেছিল, টাকা পয়সার বিষয় ছিল। চিটাগাংকে তারা একটা আলাদা সিটি হিসেবে করতে চায়, একদম কমপ্লিটলি সিটি বলতে একটা আলাদা, ধরেন একটা আলাদা দেশের মতো করে ফেলতে চায় চিটাগংকে। এইটা নিয়ে চায়নার একটা প্রস্তাব আছে।